এই যে সিচুয়েশন এখন বাংলাদেশের সিচুয়েশন যদি বলতে হয়, দেখো ২ ভাবে বলা যায়। একটা হচ্ছে পলিটিক্যালি কারেক্ট স্টেটমেন্ট দিয়ে, আর হচ্ছে যেটা ফ্যাকচুয়াল ডাটা সেটা নিয়ে। তো কোনটা তুমি শুনতে চাও আমি সেই হিসাবে বলব। ঠিক আছে? পলিটিক্যালি কারেক্টনেস বজায় রেখে একটা ডায়ালগ হয়। আর ধরো হুম। কোন একটা জিনিস ডিটেইল এনালাইসিস করে বোঝার জন্য আরেকটা জিনিস হয়। ঠিক আছে? সেন্সরড হ্যাঁ, আর একটা কোয়েশ্চেন আনসেন্সরড। ছিল। ওই যে শেখ হাসিনা চলে গেছে, ও হাঁসটাকে কেন নিয়ে যায়নি? শেখ হাসিনা চলে গেছে কি নিয়ে যায়নি? হাঁস, হাঁস, হাঁসটাকে। ও হাঁস মুরগি নিয়ে যায়নি। আচ্ছা, আচ্ছা। অনেক কিছুই তো নিয়ে যায়নি। আবার জামাকাপড় অব্দি লোকজন তবু যা ওটাকে করছে। স্যার ও তো মানে গৃহপালিত পশু হিসাবে রেখেছিল। সবসময় রাখতো, কিন্তু ওটা তো নিয়ে যাওয়া উচিত ছিল তো। হ্যাঁ, হ্যাঁ, সে তো অনেক কিছুই দেখো, যে জিনিসটা আল্টিমেটাম দিয়েছে ০.৫ ঘন্টার মধ্যে না ৪০ মিনিটের মধ্যে। তো তার মানে সে লাস্ট স্পিচ অব্দি দিতে পারেনি। তার বাবা তাই 1971 এ স্পিচ অব্দি দিয়ে গেছে। ঠিক আছে? তারপর তাকে জেলে ভরা হয়েছিল। কিন্তু এখানে তো সেই অপশনও কিন্তু সে পায়নি। ওকে? তো তারপর সেনাদের সাথে তোমার বেসিক্যালি জামাতে ইসলামী এরা কিন্তু তোমার লিঙ্ক করে সেই জিনিসগুলো কিন্তু করেছে। ওকে? তো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার যদি আমরা একটু হিস্টোরিক্যাল দেখো, এটা বলতে গেলে অনেক কিছু বলতে হবে। ঠিক আছে? এটা একটু টাইম কে লাগবে। হতে পারে এখন তাহলে প্রধানমন্ত্রী? আ ওখানে এখন ইন্টারিম প্রধানমন্ত্রী তোমার দেখো, পাপেট প্রাইম মিনিস্টার তো বোঝো না? পাপেট প্রাইম মিনিস্টার দেওয়া হবে ইউনূসকে। ডক্টর ইউনূস। মানে কি নোবেল ডক্টরেট যে আছে ২০০৬ সালে ইকোনমিক্স এর উপর যে নোবেল পেয়েছিল। ঠিক আছে? কিসের উপর? গ্রামীণ ব্যাংকের উপর কাজ আছে ওনার। ওকে? তার উপর ভিত্তি করে ২০০৬ সালে নোবেল দেওয়া হয়েছিল ডক্টর ইউনূসকে। তো তাকে এখন পিএম ক্যান্ডিডেট হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু বেসিক্যালি কন্ট্রোল করবে কে? বাংলাদেশী যে সেনা আছে তারা হচ্ছে বেসিক্যালি কন্ট্রোল করবে। ওকে? তো এটা তোমার দেখো, বাংলাদেশের হিস্ট্রি যদি দেখা যায় বিভিন্নভাবে বিভিন্ন টাইমে অনেক চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমি কি ডিটেইলে বলব? তাহলে তোমার জিনিসটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, স্যার স্যার একবার সংবিধানটা বলে দিন না, ওদের সংবিধান আর আমাদের সংবিধানটা। দেখো, বাংলাদেশের সংবিধান যদি ওটা আসে ৭২ সালে পরে আসছে, তাজউদ্দিন আহমেদ হচ্ছে প্রাইম মিনিস্টার ছিল তখন। ওকে? ফার্স্ট প্রাইম মিনিস্টার আসছে, প্রেসিডেন্ট আসছে তোমার সেই হিসাবে তোমার শেখ মুজিবুর রহমান। তো কোথায় পড়তো? এই মৌলানা আজাদে। ঠিক আছে? আমাদের যে কলকাতায় যে মৌলানা আজাদ কলেজ। ঠিক আছে? সুমন নাম হুম, শুনে থাকবে, তাই না? মৌলানা হুম। আজাদ কলেজ ওখানে পড়তো। জন্ম কবে? ১৯২০ সালে। ওকে? সে করতো হচ্ছে কি আস্তে, আস্তে তোমার ওই টাইম মুসলিম লীগ। সো মুসলিম লীগের তোমার একটা ভার্সন হচ্ছে লোকাল ভার্সন আওয়ামী লীগ আসে পরবর্তীতে। আর তার যে স্টুডেন্ট উইং সেটা হচ্ছে ছাত্রলীগ বলা হয় বাংলাদেশে। স্টুডেন্ট উইং মানে কি? যেরকম দেখো এসএফআই এর আছে না? সিপিআইএম এর স্টুডেন্ট উইং। সিপিআইএম মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট। তার স্টুডেন্ট উইং কি? এসএফআই, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। ঠিক সেরকম আওয়ামী লীগের হচ্ছে ওখানে ছাত্রলীগ। ওকে? তো এটা ফার্স্ট এ দেখো যেই জিনিসটা এসছিল, যেটা মানে দেখানো হচ্ছিল যে হ্যাঁ, এখানে কোটায় খুব প্রবলেম হচ্ছে। বাংলাদেশে 50 থেকে 60% এর উপরে কোটাতে চলে যাচ্ছে। আ মানে কোটা বলতে কি? মুক্তিযোদ্ধা যারা দিয়েছে, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে, তাদের যে ছেলে-মেয়ে, নাতি-নাতনি তারাও কিন্তু বেসিক্যালি এই কোটার সুবিধা পেত। মানে গভর্নমেন্ট সার্ভিসে, ঠিক আছে? আ তোমার তাদের মেক্সিমাম তোমার ৪০ থেকে ৫০% তোমার রিজার্ভেশন থাকতো। ঠিক আছে? তাদের নাতি-নাতনি এবং ছেলে-মেয়েদের জন্য। এইটা গেল। তারপরে মেয়েদের জন্য একটা রিজার্ভেশন। তারপরে যারা আছে তোমার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য। তো টোটাল দিয়ে প্রায় ৬০% এর উপরে রিজার্ভেশন অলরেডি চলে যেত। তো এইটা নিয়ে হচ্ছে বেসিক্যালি ১ম শুরু হয়েছিল যে এই যে মুক্তিযুদ্ধ যে কোটা আছে সেই মুক্তিযুদ্ধ কোটা, মুক্তিযুদ্ধ মানে ওই যে বললাম যে যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের ছেলে-মেয়ে বা নাতি-নাতনি তারা সেই সুবিধাটা পেত। তো ওইটা বন্ধ করার জন্য যে হ্যাঁ, ঠিক আছে বুঝতে পারছি এক টাইমে তারা মুক্তিযুদ্ধ করেছিল তার জন্য তারা সত্যি দেশের জন্য কাজ করেছে রিজার্ভেশন দেওয়া হয়েছে। কিন্তু তার নাতি-নাতনি অব্দি কেন দেওয়া হবে? এইটা হুম। হচ্ছে মেইন পয়েন্ট ওঠানো হচ্ছিল। ঠিক আছে? কিন্তু তার পরবর্তীতে বেসিক্যালি এটা শুরু হয় 6 জুন থেকে ঢাকা ওখানে একটা হাইকোর্ট, লোকাল হাইকোর্টে যে তোমার বেসিক্যালি বলে যে এই আ রিজার্ভেশন আবার তুলে নেওয়া হবে। ঠিক আছে? তো সেটা তারপরে গভর্নমেন্ট থেকে সেটা তুলেও নেয়। ঠিক আছে? তুমি নিশ্চয়ই পরবর্তীতে দেখেছিলে, তাই না? সুমন মনে পড়ছে জিনিসগুলো? রাজেশ্বরী নিশ্চয়ই তোমরা এটুকু দেখেছো যে রিজার্ভেশন হ্যাঁ, তারপর স্যার। আস্তে, আস্তে তুলে নিচ্ছে। পুরোপুরি ঠিক হয়ে গেল। সেটা দেখানো হচ্ছে। ওকে? তো আ তারপরে যেটা কিন্তু এইটা হচ্ছে তোমার শো অফ করানো হচ্ছে যে আমাদের মেইন কানেক্ট টা ছিল হচ্ছে বা আমাদের মেইন ইচ্ছা হচ্ছে রিজার্ভেশন পলিসি ধ্বংস হোক, সবার জন্য উন্মুক্ত করা হোক। তাহলে তারপরে যেটা করা হয় যে 90% টোটাল 95% এর উপরে সাধারণের জন্য দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? মানে 5% এর মধ্যে রিজার্ভেশন থাকছে সব দিয়ে টিয়ে। তার মানে কি পুরোপুরি ট্রান্সফরমেশন করা হলো। ঠিক আছে? যে রিজার্ভেশন পলিসি ছিল। যে হাইকোর্ট থেকে ঢাকা হাইকোর্ট থেকে এটা পাস হয়ে গেল এবং সেটা এপ্লাই ও হয়ে গেল। তো এটা আন্দোলনটা বেসিক্যালি শুরু হয়েছিল এইভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি ডিপার্টমেন্টের ঠিক আছে? তো সে হিসাবে মানে সে হচ্ছে বেসিক্যালি এটা স্টার্ট করেছিল যেটা দেখানো হয় তাকে।
এইটা হচ্ছে বেসিক জিনিস। ঠিক আছে? এইবার যদি আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এর পরবর্তীতে যেগুলো আমরা দেখতে পেরেছি সেটা পুরোপুরি ট্রানজিশন আমরা কিন্তু এসছে। সেখানে কি? সেখানে কিন্তু এর সাথে কোনো লিঙ্ক নেই। বাংলাদেশে দেখো বিভিন্ন ধরনের পার্টি রয়েছে। মেইন যে পার্টি সেগুলো আমি বলছি বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যেটা হচ্ছে খালেদা জিয়া হচ্ছে তার তোমার এখন সিইও। সিইও বলতে গেলে আরকি মেইন আরকি। ঠিক আছে? ওই যে এরকম চুল এরকম ফুলানো দেখেছো নিশ্চয়ই, তাই না? খালেদা জিয়া। ওকে? সে হচ্ছে তোমার বিএনপির। ওকে? তো বিএনপি খালেদা জিয়াকে 1981 এ কিন্তু তোমার সেই হিসাবে হচ্ছে পাওয়ারে আসে সেনা অভ্যুত্থানের মাধ্যমে। জেনারেল আ জিয়া আরকি, জিয়াউর রহমান। ওকে? তো সেটা আমরা কিন্তু দেখেছি। তো পুরোপুরি সেনার আন্ডারে কিন্তু আসে। সে নিজেও একজন আর্মি অফিসার। ওকে? তো এই টাইমে পরে কিন্তু পুরোপুরি নিজেদের আন্ডারে তখন নিয়ে নিচ্ছে এবং ওই টাইমেই কিন্তু বাংলাদেশ কনস্টিটিউশন ইসলামিক রিপাবলিক টার্ম কিন্তু ইউজ করা স্টার্ট করা হয়। কি বললাম? ট্রানজিশনটা তার জন্য খেয়াল রাখতে হবে। 1972 তে যখন তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে তোমার সেই হিসাবে আ সরকার গঠন হচ্ছে বাংলাদেশে। ওই টাইমে কিন্তু তখন সেকুলার যে টার্মটা মানে কোন স্টেট রিলিজিয়ন ছিল না। স্টেট রিলিজিয়ন মানে কি রাষ্ট্রধর্ম। ঠিক আছে? রাইসুরি বুঝতে পারছো তো? সুমন বুঝতে না পারলে বলবে। তোমার যেহেতু সাবজেক্ট না হ্যাঁ এগুলো স্যার। কিন্তু হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ স্যার, কারণ বুঝতে এই পারছি। জিনিসগুলো তুমি নিউজে পাবে না, দেখাবেও না। ঠিক আছে? তো যে ব্যাপারগুলো আছে আ তো তারপরে সেই জিনিসটা তখন ওখানে সেকুলার হিসাবে ওটা ইউজ করা হয়। মানে কোন স্টেট রিলিজিয়ন ছিল না, রাষ্ট্রীয় ধর্ম ছিল না। পরবর্তীতে যখন জিয়া পাওয়ারে আসছে, সেনা অভ্যুত্থানের মাধ্যমে 1981 এর দিকে তো তখন কিন্তু সে ইসলামিক স্টেট ডিক্লেয়ার করা হয়। ইসলামিক স্টেট বলতে তোমার এখানে রাষ্ট্রধর্ম করা হয় ইসলাম। ওকে? বাংলাদেশের কনস্টিটিউশন এ। তখন থেকে কিন্তু স্টেট রিলিজিয়ন মানে রাষ্ট্রীয় ধর্ম সেরকম ইসলাম রয়েছে ওখানে। আমাদের যেরকম কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই কিন্তু ওখানে কিন্তু আছে। তো ইন্ডিয়ার সারাউন্ডিং সব দেশেই কিন্তু তাহলে স্টেট রিলিজিয়ন হয়ে গেল ইসলাম। ঠিক আছে? তো এটা গেল। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা দেখছি এবং তার পরবর্তীতে যে জিনিসগুলো আসছে রাজাকার, আল-বদর, আমশামস এই জিনিসগুলো এরা কারা? এরা হচ্ছে আমাদের এখানকার রাজাকার। আমাদের এখানকার রাজাকার মানে হায়দ্রাবাদের রাজাকার। কানেকশন বুঝতে পারছো? আচ্ছা রিসেন্টলি একটা মুভি বেরিয়েছে। তোমরা কি কেউ দেখেছো 'রাজাকার'? সুমন? না। দেখোনি। রাজেশ্বরী? নাম শুনে থাকবে। ওকে বেসিক্যালি এরা হচ্ছে আর আ হ্যাঁ, বলো। স্যার কি শুনতে পাচ্ছি। নামটা সিনেমাটা? হ্যাঁ? রাজাকার। রাজাকার, রাজাকার। সিনেমাটা কি? না দেখিনি স্যার। উম ওকে বেসিক্যালি দেখো এটা হচ্ছে রাজাকার হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে একটা টাইমে তোমার যদি আমরা হায়দ্রাবাদের নিজাম পাওয়ারে ছিল। মনে করে দেখো। ঠিক আছে? হায়দ্রাবাদের নিজামের পরে লাস্টের দিকে হচ্ছে এরা আস্তে একটা ফ্রন্ট গঠন করে অর্গানাইজেশন যে বেসিক্যালি ওখানকার মানে জেনোসাইড এর মতো করা হয়। ওকে? হায়দ্রাবাদের কথা আমরা বলছি। এগুলো সব পার্টিশন এর আগের কথা। ঠিক আছে? যেখানে হচ্ছে যারা কাফের আছে ওই যে জিনিসগুলো বলা হয় যে নন মুসলিম তাদের ধরে ধ্বংস করা। ওকে? কাফের যেটা টার্মটা ইউস করা হয়। তুমি যদি আরবি টার্মটা জেনে থাকো। ওকে? তো তাহলে সেই হিসাবে ওই জিনিসগুলো করা হয়েছে জেনোসাইড গুলো এখানেও করা হয়েছে হায়দ্রাবাদের ওই অঞ্চলে। এবং সেই যে পার্টটা ওরা কিন্তু সেই একই সেম অ্যাকশন স্টার্ট করে হচ্ছে 1971 এর দিকে ওখানে পূর্ব পাকিস্তানে। পূর্ব পাকিস্তান মানে কোনটা? এখন যেটা বাংলাদেশ। ওকে? ওটা হচ্ছে আগে পূর্ব পাকিস্তান ছিল। আর পশ্চিম পাকিস্তান এপাশে। এত ১২০০ কিলোমিটারের গ্যাপ। ঠিক আছে? এক জায়গা থেকে অন্য জায়গা। সুমন বুঝতে পারছো তো আমি কি বলছি জিনিসগুলো? ওকে? তো তখন হচ্ছে তাহলে অ্যান্টি ন্যাশনাল মানে দেশদ্রোহী যারা তাদেরকে ওই টার্মটা ইউস করা হচ্ছে। কারণ তারা ভারতীয়, ঠিক আছে? তারা হিন্দু তাও ধরে মারছে এটাকে কন্টিনিউয়াসলি হায়দ্রাবাদের ওই অঞ্চলে সাউদার্ন পার্টটাতে। ঠিক সেম জিনিস ওরা ওখানে করছে। ওকে? ওই যে মানে বাংলাদেশের কারণে। এবং 1971 ওয়ারে এই যে যারা পাকিস্তানপন্থী বা বেসিক্যালি আ একদম টু দ্যা পয়েন্ট এ বলতে গেলে ইসলামিক পন্থী যারা র‍্যাডিক্যাল ইসলাম, ঠিক আছে? তো সেই হিসাবে তারা কিন্তু ওইভাবে ফলো করছে যে যারা নন মুসলিম আছে তাদের ধরে ঠিক আছে? তো সেই জিনিসগুলো কিন্তু করা হচ্ছে। তো এইটা এরা কিন্তু কাজ করেছে 1971 এ। ১৯৭১ সালে যে যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা আছে, ঠিক আছে? তারপরে ধরো যারা হিন্দু আছে, সেগুলো ধরে দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ, এখানে ওইদিকে যাও, ওই এলাকায় হচ্ছে ওখানে হিন্দুরা আছে ওদের এখানে পাবো। ধরে এই রাজাকাররা কিন্তু হেল্প করেছিল কাদের? পাকিস্তানিদের। কিসের জন্য? তোমার বেসিক্যালি বুঝতেই পারছো। কারণ ওরা নন মুসলিম, ঠিক আছে? তো তার জন্য সেই হিসাবে পরপর যেরকম বুঝতেই পারছো ৩০ লক্ষর উপরে লোক কিন্তু ওখানে যেটা যদি আমরা দেখি বেসিক্যালি ১ কোটির উপরে লোক আমাদের এখানে এসছে। 1971 এ শরণার্থী হিসাবে। কোথায়? ইন্দিরা গান্ধী যে টাইমে জায়গা দিয়েছিল। ওকে? তো তারপরে হচ্ছে আর লোক তো প্রচুর মারা যায়। ৩০ লক্ষের উপরে তোমার বেসিক্যালি মেয়ে, মহিলা, বাচ্চা হচ্ছে তাদের মারা হয় এবং ধর্ষণ করা হয়। ঠিক আছে? আর এর মধ্যে যদি এবার আমি রিলিজিয়ন ওয়াইজ ধরি 95% এর উপরে হচ্ছে সব এরা হিন্দু ছিল। কিন্তু এই টার্মটা কখনো ইউস করা হয় না বা দেওয়া হয় না। দেখা হয় যে হ্যাঁ, ৩০ লক্ষ মা-বোনেদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমি ফ্যাকচুয়াল ডাটা একদম তোমার সেই হিসেবে বলছি। ওকে? কারণ এই জিনিসগুলো তোমার সেই হিসাবে দেওয়া হবে না। আচ্ছা।
তো এই ব্যাপারটা গেল। তো রাজাকাররা এইভাবে কিন্তু দেশের এগেইনস্টে কাজ করছে। তো তাহলে এই কারণেই ধরে, ধরে ভাবে দেখিয়ে দিয়েছে দেশের এগেইনস্টে অ্যান্টি বাংলাদেশ কাজ করছে, অ্যান্টি ন্যাশনাল কাজ করছে। তো ঐজন্য যারা দেশবিরোধী, পাকিস্তানপন্থী তাদেরকে ওই রাজাকার টার্ম গুলো দেওয়া হয়। ঠিক আছে? বাংলাদেশেও তো সেই পার্টটা রয়েছে। তো এইভাবে কিন্তু সেই জিনিসগুলো আসছে। তো এই কারণে এই যে স্টার্টিংটা হচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ডটা বলছি, বুঝতে পারলে? তো তার জন্য বাংলাদেশে প্রচুর তুমি থাকতে পাবে যে এই টাইপের মেন্টালিটি রয়েছে যারা নন মুসলিমদের সহ্য করতে পারে না, ওরা কাফের এবং তাদের ধ্বংস করতে হবে। এটা হচ্ছে তাদের এজেন্ডা, সেই হিসাবে করে এবং সেই আইডিওলজি ফলো করে কারা? জামাতে ইসলামী বাংলাদেশ, জেএমবি, ঠিক আছে? নিশ্চয়ই তুমি নাম শুনেছ। বর্ধমানে আমাদের বিস্ফোরণ করেছিল মনে আছে ২০১৪ সালে বর্ধমানে। সুমন ১০ বছর আগের কথা। যাই হোক তুমি অনেক ছোট তখন। ওকে। তো এই যে ব্যাপারগুলো কিন্তু রয়েছে। রাজেশ্বরী, তো লিঙ্ক গুলো বোঝার চেষ্টা করো। আমি যেভাবে লিঙ্ক গুলো বলছি। লিঙ্ক বললে আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ওই কারণে বলছি যাতে লিঙ্ক গুলো তুমি বুঝতে পারো যে কানেকশনটা কিভাবে আসছে। আচ্ছা। তো তারপরে এরা হচ্ছে জামাতে ইসলামী আসছে। ওকে? তারপরে বিএনপি এরা হচ্ছে মেক্সিমাম তোমার পাকিস্তানপন্থী এবং অ্যান্টি ইন্ডিয়া কার্যকলাপ যেগুলো ঘটে সব হচ্ছে এরা একসাথে করে। এবং এদের মেইন শত্রু হচ্ছে বা বেসিক্যালি দেখতে পারে না হচ্ছে এদের নন মুসলিমদের। এবং এই কারণেই যখন 1971 এর দিকে হিন্দুদের পরিমাণ ছিল বাংলাদেশে এই 25% এর উপর, 23.5 টু 25% এটা হিন্দু পপুলেশন ছিল। কবে? 1971 এ। কোথায়? বাংলাদেশে। এখন সেটা নেমে এসছে অফিসিয়াল ডাটা যদি আমরা দেখি 3% টু 3.5%। গ্যাপ বোঝা যাচ্ছে? সুমন, রাজেশ্বরী, কত ছিল? হ্যাঁ স্যার। 23.5% থেকে 3.5%। এটা অফিসিয়াল ডাটা। আনঅফিসিয়ালি তুমি বুঝতেই পারছো কি অবস্থা এখন। ঠিক আছে? আর রিসেন্টলি তোমরা নিশ্চয়ই এখনো সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখতেও পাচ্ছ কি অবস্থা। এখন তখন তো আর লাইভ সিস্টেম ছিল না, এখন তো লাইভে দেখাচ্ছে। কন্টিনিউয়াসলি কি ভাবে সেই জিনিসগুলো করা হচ্ছে। একটু আগে আমি একটা ভিডিও দেখছিলাম বেসিক্যালি এক প্রেগন্যান্ট মেয়ে তার বাচ্চা ধরে টেনে বের করছে এর থেকে। বুঝতে পারছো যে সিচুয়েশন কি বাংলাদেশ? কারণ একটা কারণ সে হচ্ছে হিন্দু। ওকে? কেটে মানে কারণ এইভাবে টেনে বের করছে। এই হচ্ছে অবস্থা। ওকে? তো এই যে হচ্ছে সিচুয়েশন যেগুলো কিন্তু করা যাচ্ছে। আর তারপরে প্রচুর লোক মারা যাচ্ছে। ঘরবাড়িতেও ভাঙচুর করছে। তো সেই জিনিসগুলো করছে। এইবার হচ্ছে এই জিনিসগুলো কেন হচ্ছে? শুরুই তো হয়েছিল যে দেখাচ্ছিল যে এটা স্টুডেন্ট মুভমেন্ট। কিন্তু এই স্টুডেন্ট মুভমেন্ট এর নাম করে বেসিক্যালি এরা হচ্ছে একটা স্কোপ খুঁজছিল। ঠিক আছে? স্কোপ খুঁজছিল যে যেইভাবে তারা তারপরে কাজ শুরু করতে পারে। ঠিক আছে? মেইন জিনিস তার জন্য এখন হিন্দু হওয়াটাও যে জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি। ওকে? তো এইবার এখানে কাজ করছে কারা? জামায়াতে ইসলামী। ঠিক আছে? আরো যে সকল তোমার ইসলামিক অর্গানাইজেশন রয়েছে প্লাস তোমার আ বিএনপি মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এরা। আর এরপরে সেনার সাথে মিলিত হয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা হয় গভর্নমেন্টের উপরে। আর গভর্নমেন্ট তো তারপরে হঠাৎ করে এই জিনিসগুলো করা হচ্ছে। সেনা তারপরে নিজেদের আন্ডারে তোমার বেসিক্যালি পাওয়ারটা নিয়ে নিচ্ছে এবং ৪০ মিনিট টাইম দেওয়া হয় যে দেশ থেকে বেরিয়ে যান। না হলে যেরকম তোমার বাবার হয়েছে, তোমার ফ্যামিলিতে মেরেছি ৭৫ সালের ১৫ই আগস্টে, ঠিক সেম স্টাইলেই কিন্তু তোমাকে মারা হবে। পুরো এই আল্টিমেটাম দেওয়া হয়েছিল কবে? পরশুদিন। তাহলে ১৯৭৫ সালের কথা আমি কেন বলছি? ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তোমার বেসিক্যালি এই যে আ কি নাম? শেখ মুজিবুর রহমান এবং তার ফ্যামিলির সবাইকে কিন্তু মারা হয়। ঠিক আছে? শেখ রেহানা আর শেখ হাসিনা এরা হচ্ছে ২ বোন। এরা হচ্ছে তখন বিদেশে ছিল। তার জন্যই তারা কিন্তু মারা যায়নি। ওকে? আর বাকি ফ্যামিলি ধরে মারা হয় 1975 এর 15th আগস্ট। ঠিক আছে? তো তারপরে থেকে কিন্তু তোমার পাওয়ারে ছিল। আর তারপরে ২০০৯ সালের পর থেকে কন্টিনিউয়াসলি এরা পাওয়ারে রয়েছে। আওয়ামী লীগ মানে আ শেখ হাসিনা যে পার্টির একদম সিইও, ঠিক আছে? মানে পার্টির একদম প্রধান, ঠিক আছে? প্রধানমন্ত্রী। তো এখন হচ্ছে তাহলে এই যে সকল অ্যান্টি বাংলাদেশ যে সকল গ্রুপ আছে, ঠিক আছে? এবং অ্যান্টি ইন্ডিয়া গ্রুপ বাংলাদেশে যেরকম রয়েছে, তো তারা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের এগেইনস্ট এ কাজগুলো করতে থাকে। রিসেন্টলি তুমি নিশ্চয়ই দেখেছো সুমন, ক্রিকেট খেলার সময় পাকিস্তান মানে ইন্ডিয়া হেরে গেলে কিরকম সিচুয়েশন হয়। ঠিক আছে? কিছু জায়গায়। তো এই যে ব্যাপারগুলো, লিঙ্ক গুলো বোঝার চেষ্টা করো। ঠিক আছে? তো সেই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। তো এটা কন্টিনিউয়াসলি শেখানো হচ্ছে। কিভাবে? স্কুল, কলেজ, ওকে? ইউনিভার্সিটি কারিকুলাম। তুমি যদি টাইম থাকে দেখবে খুব ভালো করে যে বাংলাদেশের টেক্সট বুকে কি করানো হয়। লাস্ট 20 টু 25 ইয়ার্স এ যে সকল হিন্দু রাইটার আছে বাঙালি তাদের সব হোয়াইট ওয়াশ করা হয়েছে। তার মানে কি যা রাইটার আছে সেগুলো বাদ দিয়ে দেওয়া। ওকে? কারণ কাফেরদের লেখা জিনিস। ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলো স্যার বেসিক্যালি ওরা তো এক ধরনের আমাদের মানে ভারতীয়দের বিরোধিতাই করছে। ঠিক অনেকটা পাকিস্তানের মতো হয়ে যাচ্ছে। অলরেডি তো হয়ে গেছে।
তো সেটা আমি আরো ডিটেইলস এ বলছি, জিনিসটা তো অলরেডি তো হয়ে গেছে এবং সেটা কি করে শুরু হয়? এডুকেশন সিস্টেমের মাধ্যমে। তুমি যে সময়ে পয়জনিং শুরু করবে, ঠিক আছে? তোমার স্কুল, কলেজ, মাদ্রাসার মাধ্যমে। মাদ্রাসা টিচিং তো জাস্ট অন্য লেভেলে চলে বাংলাদেশে, ঠিক আছে? আর ফরেন ফান্ডিং ও তোমার সেই হিসাবে আসে। তো ফরেন ফান্ডিং এর বিষয়ে এরপরে আমি আসছি। ঠিক আছে? তো জিনিসগুলো বোঝো যে ব্যাকগ্রাউন্ডে, তাহলে তুমি ধরো একটা বাচ্চাকে ১২ বছর বা ১৫-২০ বছর ধরে তুমি ওই জিনিসগুলো শেখাচ্ছ। ঠিক আছে? তো কন্টিনিউয়াসলি কি হবে? ঠিক আছে? তো এই জিনিসগুলো তারপরে একটা তোমার জিহাদি তৈরি হচ্ছে এবং তারপরেই কিন্তু আমাদের এখানে অ্যাটাক গুলো তোমার বেসিক্যালি হতে থাকে। আর সবথেকে ডেঞ্জারাস সিচুয়েশন হচ্ছে নেইবারিং আমাদের জেলাগুলোতে। মানে বাংলাদেশের সাথে যে সকল বর্ডার আছে, সাপোজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা। এই যে ও যার কথা বাড়ির কথা বলল সুমন, নদিয়া। ঠিক আছে? এরা হচ্ছে সব বর্ডারের পাশের এরিয়া। ঠিক আছে? একদম গায়ে লাগানো বেসিক্যালি বলতে গেলে। ডাক দিলে শোনা যায় এরকম একটা অবস্থা। তো এই সমস্ত জায়গাতে তোমার ইল্লিগালি তোমার যে আ এই যে ইমিগ্র্যান্ট মানে অনুপ্রবেশকারী যেটা সোজা বাংলায় বলে, এরা কন্টিনিউয়াসলি ঢুকছে এবং খালি ভোট পলিসির মাধ্যমে এদের ৳২০০-৩০০ মাধ্যমে সব কার্ড তাদের হয়ে যাচ্ছে। মানে অনেকে তো আসার আগের দিয়ে কার্ড-ফার্ড হয়ে যায়। কার্ড বলতে তুমি বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি। আধার কার্ডের কথা। ঠিক আছে? কদিন তো আগে এই যে ব্যাপারগুলো, তো তারপরে আমাদের সিকিউরিটি কনসার্ন যেগুলো আসছে, ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে? তো তার ফলে কি হচ্ছে, তাদের মেইন এজেন্ডা হচ্ছে কি? ডেস্ট্রয় করা ইন্ডিয়াকে। এর জন্য তুমি বিভিন্ন নিউজে দেখতে পাবে দেশের বিভিন্ন বড়, বড় সিটিতে এরা কিন্তু কন্টিনিউয়াসলি চলে গেছে। তো স্যার কি করে তারা সারভাইভ করছে? লোকাল লোক একটা কাজ করছে ৳৫০০ দিয়ে। তুমি সেই কাজ ৳২০০ করে দিচ্ছ। তো তাহলে তো সাধারণ লোক দেখবে না তোমার ব্যাকগ্রাউন্ড কোথা দিয়ে বা তুমি কি কথা বলছো। কারণ লোকে এটা দেখবে যে হ্যাঁ, আমার তো সেভ হচ্ছে। কিন্তু তুমি কাদের দিয়ে কাজ করাচ্ছ? তো এই যে ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে। রোহিঙ্গা আমাদের দেশে কিন্তু বিভিন্নভাবে এরকমভাবে বিভিন্নভাবে ঢুকেছে এবং ইল্লিগাল বাংলাদেশীও কিন্তু এভাবে প্রচুর আসছে। কিভাবে সারভাইভ করছে জিনিসটা বুঝতে পারলে? প্রায়শই। আর ২ মিনিটে হ্যাঁ, তো হ্যাঁ। তোমার পেয়ে যাচ্ছে সার্টিফিকেট। ঠিক আছে? আর যদি ওয়েস্ট বেঙ্গল দিয়ে যখন ঢুকছে তো বুঝতেই পারছো। ঠিক আছে? মুসলিমও হলে তো আর কোন কথাই নেই। যাই হোক তো সব দিয়েই দেওয়া হচ্ছে বেসিক্যালি। যেটা ফ্যাক্ট। আমি বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডটা বলছি যাতে তুমি বোঝো। দেখো এগুলো তো এভাবে লেখা যাবে না। কিন্তু আমি সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বোঝানোর জন্য তোমাকে জিনিসগুলো সিম্পল ওয়েতে বলছি। ঠিক আছে? যাতে জিনিসটা বুঝতে পারো। সুমন ক্লিয়ার হচ্ছে? হচ্ছে। তাহলে হঠাৎ করে এই যে প্রবলেম বাংলাদেশে হঠাৎ করে এইভাবে যে সরকারি চেঞ্জ হয়ে গেল এটা কি করে হলো? তো এইবার আসি আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্স এ। ঠিক আছে? এতক্ষণ আমরা তো লোকাল জিনিস নিয়ে আশেপাশের লোকজনকে বললাম। তো দেখো মেইন প্রবলেম হচ্ছে রিসেন্টলি কয়েক মাস আগে যেটা দেখা গেছে শেখ হাসিনা একটা টুইট করে। ঠিক আছে? টুইট মানে টুইটারে যে বিদেশি চক্রান্তের কারণে আমাদের এখানে তাদের মিলিটারি বেস আমরা দিইনি। তো তার জন্য আমরা আমাদের উপর প্রেশার ক্রিয়েট করছে। তার মানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি ইউএসএ করছে। ঠিক আছে? ইউএসএ প্রেশার ক্রিয়েট করেছিল যাতে বাংলাদেশে একটা মিলিটারি বেস হয় এবং সেই মিলিটারি বেস দিয়ে তারা ইন্ডিয়াকে চেক করবে। মানে চেকে রাখবে। মানে কোন টাইপের কোন এমনি দেখো পাকিস্তানকে দিয়ে আমাদের কন্ট্রোল করার চেষ্টা করে। আর এপাশে যদি বাংলাদেশকে ওখানে একটা মিলিটারি বেস হলে যেকোনো সময় আমাদের এগেইনস্ট এ ওদের অ্যাকশন নিতে সুবিধা হতো। ওকে? তো তাহলে ফ্লাশ পয়েন্টটা কোন দেশ হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশকে আমরা বিভিন্নভাবে সাহায্য করি সেটা হাসিনা জানে। সে দেখছেও বিভিন্ন ধরনের প্রজেক্ট-টজেক্ট সহ। ওকে? কারণ যদি হাসিনা পাওয়ারে থাকে বাংলাদেশের সাথে রিলেশন হচ্ছে আমাদের স্ট্রং থাকে। আমাদের দেখো অর্থনৈতিক, সামাজিক সব দিক দিয়ে ভাবে আমাদের সেটা সুবিধাও বেশি এবং ন্যূনতমভাবে যে সকল সংখ্যালঘু বা বেসিক্যালি হিন্দুরা বেঁচে থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগের আমলে। ঠিক আছে? যারা যতদিন তারা পাওয়ারে ছিল। আর বিএনপি বা অন্য পার্টি যখনই আসে তখন ধরে, ধরে তোমার একদম পুরো কচু কাটার মতো করা হয়। ওকে? যাই হোক তো যেগুলো আমরা বিভিন্ন টাইমে দেখেছি ২০০১ সালে যখন ইলেকশন হয়েছিল বাংলাদেশে, ঠিক আছে? লোকাল মানে যেটা গভর্নমেন্টের যেটা ইলেকশন। তো সেইখানে ওরকম জিনিসগুলো করা হচ্ছে। ৬ সাল, ৮ সাল, ৯ সাল এই সমস্ত জায়গায় কিন্তু রেগুলার করা হচ্ছে। মাস আ কন্টিনিউশন এ, ঠিক আছে? এবং আর যেটা রেগুলার তো এমনি চলতেই থাকে। তো তার জন্যই কিন্তু যেটা আমরা দেখছি, তার জন্য আমি তোমাদের টু দা পয়েন্ট এ পার্সেন্টেজ ধরে দেখিয়ে দিলাম। ওকে? যে কোনভাবে জিনিসগুলো আসছে। ঠিক আছে? 23.5 থেকে 3.5% এ নামছে। ওকে? তাহলে এইবার হচ্ছে কলকাঠি কারা নাড়ছে? ইউরোপিয়ান ইউনিয়ন সহ তোমার ইউএসএ। যেহেতু ওই যে মিলিটারি বেস হলে আমাদের এখান থেকে আমাদেরকে কন্ট্রোল করতে তাদের সুবিধা হবে বা চেক করতে। কিন্তু বাংলাদেশ সেটা করতে দেয়নি। মিলিটারি বেস বানাতে দেয়নি। তো তারপর থেকে তাদের সমস্যা এবং মানে ইউএসএ এবং ইউএসএ দেখছে যে বেসিক্যালি শেখ হাসিনা যদি পাওয়ারে থাকে তাহলে আমাদের চেকে রাখতে তাদের সমস্যা হবে। চেকে রাখতে মানে কি? আমাদের প্রেশারে রাখতে। আমাদের বলতে ভারতে। আর যদি এখানে বিএনপি বা অন্যান্য জামাত বা অন্য তোমার পার্টি পাওয়ারে আসে, তাহলে তার কথা একদম চুপচাপ শুনবে। আর তাহলে তাদের আমাদের কন্ট্রোল করতে ওদের সুবিধা হবে ইউএসএ। তো ঠিক এই কারণে কিন্তু বেসিক্যালি হাসিনা রিজেক্ট করে ওই জিনিসটা। তো তারপরে হাসিনার পরে হাসিনা দেখো ২০০৯ সাল থেকে টানা পাওয়ারে। বুঝতে পারলে? ২০০৯ সাল, এটা ২০২৪ সাল চলছে। যতগুলো ইলেকশন হয়েছে তো সেইখানে কিন্তু সে
কন্টিনিউয়াসলি জিতে গেছে। তো সেই জিনিসগুলো কিন্তু পছন্দ হচ্ছে না বেসিক্যালি আর ইউএসএ সহ ইউরোপিয়ান ইউনিয়নের। ওকে? কারণ আমাদের চেক দেওয়ার জন্য। কারণ ইন্ডিয়ার প্রোগ্রেস বিভৎস লেভেলে ঘুরছে। অন্যান্য সব দেশে রিসেশন চলছে দেখেছো? ইউকে সহ সব জায়গায়। রিসেশন মানে মুদ্রাস্ফীতি। ঠিক আছে? হুম, মুদ্রাস্ফীতি মানে কি? এইটার দাম আগে ৳৫ থাকলে এখন এটার দাম ৳১০। সেটাকে মুদ্রাস্ফীতি বলে। সমান বোঝা যাচ্ছে? তার মানে কি হুম, টাকার ভ্যালু কমে যাওয়া। তো সেটা হুম, বিভিন্ন দেশে কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। আমাদের উল্টে গ্রোথ হচ্ছে আমাদের। তো সেগুলো পছন্দ হচ্ছে না বেসিক্যালি, তাই না? আমি একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ এ বলছি জিনিসটা। কিন্তু তার ফলে আমাদের চেক দেওয়ার জন্য কিন্তু এই জিনিসটা করা হচ্ছে। তার ফলে এইখানে প্রেশারাইজ করা এবং পয়সা ঢালা। পয়সা ঢালা মানে এইসব জিনিসগুলো তুমি যেখানে দেখবে যে স্টুডেন্ট মুভমেন্ট দিয়ে এটা স্টার্ট হয়েছিল। কিন্তু এখন কি দেখা যাচ্ছে? পার্লামেন্টে ঢুকে তোমার সব জিনিসপত্র ডাকাতি করছে বেসিক্যালি ওপেনলি। নিশ্চয়ই তোমরা ভিডিওগুলোও দেখেছো, তাই না? সুমন রায়েশ্বরী। সে হ্যাঁ এক স্যার হুম, দেখেছি। টেবিল সব দেখেছি। নিয়ে যাচ্ছে। তারপরে হুম, শেখ হাসিনা যে জিনিসগুলো ইউজ করতো সেগুলো এমনকি দেখলাম সে ব্রা তাই নিয়ে চলে গেছে। এমন হচ্ছে অবস্থা। হুম, তাহলে তো স্টুডেন্টরা নিশ্চয়ই এগুলো করবে না। তাহলে বেসিক্যালি কোন না, জিনিসটা করছে এরা? এরা হচ্ছে বেসিক্যালি এই সকল যে টেররিস্ট অর্গানাইজেশন বিএনপি সহ অন্যান্য যে সকল পার্টি আছে তাদের বেসিক্যালি কাজ করে এই জিনিসগুলো করছে। ওদের পয়সা খাইয়ে এই জিনিসগুলো করা হচ্ছে। এবং হুম, তারপরে মুস আ হিন্দু যারা আছে তাদের জিনিসপত্র, বাড়ি আ সব জিনিসপত্র তারা কিন্তু ধ্বংস করছে। একটু আগে আমি নিউজে দেখছিলাম যারা বর্ডার এরিয়াতে দাঁড়িয়ে রয়েছে বেসিক্যালি। তুমি নিশ্চয়ই কালকে একটা নিউজ দেখেছো যে ওয়েস্ট বেঙ্গলে যে আ বিজেপির যে সাংসদ আছে না বলছে যে তাড়াতাড়ি মানে ৩০ লাখ বা তার উপরের শরণার্থী নেওয়ার জন্য রেডি থাকো। তো এরকম হচ্ছে সিচুয়েশন। তো ওটা ফ্যাক্ট। শরণার্থী তো মানে বুঝতে পারছো মানে বাংলাদেশ থেকে শরণার্থী আসার মতো মানে 1971 এ যেরকম হয়েছিল এখনো ঠিক সেরকম অবস্থা। ঠিক আছে? কারণ এগুলো তুমি নিউজ খুললেই বুঝতে পারবে। নিউজে তো অনেক সবকিছু দেখায় না। আমি বলব তুমি যদি এরকম দেখতে চাও তুমি Instagram খোলো বা Facebook খোলো। কারণ এখানে কোনো তোমার রেস্ট্রিকশন নেই, তাই না? তো তার জন্য সব তুমি ডাইরেক্ট ভিডিওগুলো তুমি দেখতে পারবে। কারণ কি সিচুয়েশন ওখানে। ধরে আমি তো তার ওই যে এক্সাম্পল এ ১ টা ২ টো দিলাম। ওকে? হুম, ধরে মেরে তোমার সব জিনিসগুলো লুটপাট করছে নিয়ে যাচ্ছে। এবং সেই হিসাবে তার ফলে কি হচ্ছে? তারা পুরো কান্ট্রিকে ওই যে ইসলামিক শাসনে নিয়ে আসবে। ইসলামিক স্টেট অফ বাংলাদেশ। মেইন টার্গেট হচ্ছে এইটা। ইসলামিক স্টেট অফ বাংলাদেশ। ইসলাম হবে একমাত্র ওই আর কাফেরদের সব ধ্বংস করো বা সব জিনিসগুলো নিয়ে নাও। যেগুলো তোমার 1970 এ হয়েছিল সেম জিনিস এখানে কিন্তু ফলো করা হচ্ছে। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা খুবই শর্টে আমি বললাম। তো আর তারপরে এখন যেটা আমাদের প্রবলেম তুমি তারপরে হাসিনা আমাদের এখানে চলে এলো। তুমি নিশ্চয়ই দেখেছো। ঠিক আছে? খুবই কম টাইমের মধ্যে এবং তারপরে এখান থেকে ইউকে তে চলে যায়। ইউনাইটেড কিংডম মানে ব্রিটেনে। কিন্তু তারপরে যেটা দেখা গেছে যে আমাদের ডক্টর এস জয়শঙ্কর তুমি নিশ্চয়ই দেখেছো উনি বলেছেন হচ্ছে যে খুবই তাড়াতাড়ি এর এগেইনস্ট এ অ্যাকশন নেওয়া হবে। আমরা বিভিন্ন ধরনের অ্যাকশন নেব এবং সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলে এবং তিনি কি করতে চাইছেন তো সেই হিসাবে। তো তারপর যে সেনানায়ককে তোমার বাংলাদেশে পাওয়ারে দিয়ে দেওয়া হয়েছে, সে হচ্ছে তোমার শেখ হাসিনার আত্মীয়। ঠিক আছে? তো প্রবলেম হচ্ছে দেখো এইবার আমরা চাণক্যের কথা মনে আসতে হয়। ঠিক আছে? আরেকটা হুম, বেসিক জিনিসও আছে ধরো বিজনেস করা বা তোমার পরিবারের লোককে এইসব জিনিসগুলো করা উচিত না। এমন লোককে কখনো হায়ার করা উচিত না যাকে তুমি বাদ দিতে পারবে না বা বের করতে পারবে না। নেভার হায়ার anyone that you can't fire them ওকে? ঠিক আছে? তো এরকম যে ব্যাপারগুলো জিনিসটা রয়েছে যাকে তুমি ফায়ার করতে পারবে না তাকে নিও না। কিন্তু হাসিনা সেটা নিয়েছে। তার ফলে তারই এগেইনস্ট এ এখন সে কিন্তু কাজ করছে বেসিক্যালি এগুলো আমরা দেখতে পাচ্ছি। আর সেনা গভর্নমেন্টের কি হয় জিনিসগুলো যেরকম পাকিস্তানে হচ্ছে তো দেখতেই পাচ্ছ। তো ঠিক সেম জিনিসগুলো হবে। আর এই যে এরা হুজুকে মেতে চলছে কন্টিনিউয়াসলি দেখো খুবই মানে বাজেভাবে অত্যাচারিত হচ্ছে বা যার নামে তোমার জাতীয় সঙ্গীত বানানো 'আমার সোনার বাংলা' তার মূর্তি ধরে কি করছে এসব জিনিসগুলো তুমি নিশ্চয়ই হুম, দেখেছো। ওকে? এবং সেটা নতুন একটা তাদের স্লোগান উঠেছে যে কাফেরের লেখা কবিতা চেঞ্জ মানে গান চেঞ্জ করতে হবে। বেসিক্যালি সে কি করেছে? রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছে? তুমি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখো তাহলে বুঝতে পারবে যে তাদের সাইকিটা কি। ওকে? যে সে তখন তারা কোয়েশ্চেন যে বাঙালি রবীন্দ্রনাথ কি করেছে বাংলাদেশের জন্য? তো এই যে ব্যাপারগুলো তাহলে বুঝতে পারছি। তার মানে ভাবো আমি একটু আগে যে জিনিসটা বললাম যে তোমাকে ১৫ বছর ধরে কি তাহলে শিক্ষা দেওয়া হচ্ছে এখন? বুঝতে পারছো? যে পার্টি যখন পাওয়ারে আসে সে হচ্ছে হিস্ট্রি বইকে হোয়াইট ওয়াশ করে। ঠিক আছে? বাংলাদেশে। এবং তারপর সেই হিসাবে ওই ইসলামিক ওয়েতে তোমার সেই জিনিসগুলো করা হচ্ছে। এবং তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি এই ট্রানজিশন টা হচ্ছে। একটা সমাজ যেটা তৈরি হলো, সোসাইটি যেটা তৈরি হলো, যে তার হিস্ট্রি জানে না, পলিটিক্স জানে না এবং সেটা শুধুমাত্র সে রিলিজিয়ন এর উপর ভিত্তি করে, ইসলামের উপর ভিত্তি করে সেইটা চলতে চাচ্ছে এবং শরীয়তি আইন তারা স্টার্ট করবে সেরকম হচ্ছে সিচুয়েশন। তো এই হচ্ছে বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। তার ফলে আমাদের সিকিউরিটি কনসার্ন হবে সবথেকে বেশি। এমনি পাকিস্তানের সাথে আমাদের এই রিলেশন। ওদিকে চায়না,
আগে বাংলাদেশের সাথে মোটামুটি একটা পজিশনে ছিল যতদিন হাসিনা পাওয়ারে ছিল। এখন যেহেতু হাসিনা চলে গেছে, তো তার ফলে এখন হচ্ছে আমরা ডিজাস্টারাস সিচুয়েশন এ এখন আমাদের পড়বো। কারণ সিকিউরিটি কনসার্ন মারাত্মকভাবে। কারণ আমাদের সাথে তুমি দেখো ডাইরেক্ট বর্ডারই আছে কতগুলো রাজ্যে, তাই না? আসাম, ত্রিপুরা, ওদিকে মেঘালয়, এপাশে পশ্চিমবঙ্গ। সব হচ্ছে ডাইরেক্ট বর্ডার। ৪,০০০ আ ৪,০৪২ কিলোমিটার উপরে আমাদের প্রায় বর্ডার রয়েছে। ঠিক আছে? বাংলাদেশের সাথে সবথেকে বিগেস্ট বর্ডার হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে। তো তার ফলে আর এমনি তো এই জিনিসগুলো এভাবে হচ্ছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে তো কি হয় তো খুব ভালো করেই জানো। ঠিক আছে? তো এই যে যা অবস্থা, তো তার ফলে প্রবলেমে পড়বো হচ্ছে আমরা। সিকিউরিটি কনসার্ন, ইন্টারনাল সিকিউরিটি আমাদের যে পার্ট আছে রাজেশ্বরী বুঝতে পারছো? তখন হচ্ছে মারাত্মক সিচুয়েশন এখন হবে। এখন যেটাও দেখা যাচ্ছে যে বিভিন্ন বিএসএফ ধরো অসাধু থাকে না বিভিন্ন তাদের পয়সা দিয়ে তোমার ঢুকছে। এখন হুম, ইল্লিগালি ইমিগ্র্যান্টরা ঢুকবে এবং লিগালিও প্রচুর ঢুকবে। তো তার জন্যই কিন্তু ডক্টর এস জয়শঙ্কর সহ বিভিন্ন পলিটিক্যাল পার্টি লিডাররা বলছে যে শরণার্থী নেওয়ার জন্য প্রস্তুত থাকো। কারণ বাংলাদেশের 1971 এ যেরকম সিচুয়েশন ঠিক সেম সিচুয়েশন অলরেডি স্টার্ট হয়ে গেছে এই গত ১-২ দিন ধরে। তো তার জন্য আমি বলছিলাম সরাসরি তুমি যদি এই যে Instagram বা Facebook খোলো, YouTube এ এগুলো পাবে না। যেটা রিয়েলিটিতে ঘটছে, YouTube এ খালি নিউজ গুলো পাবে দেখতে। কিন্তু সেটা তুমি যদি সেটা ফ্যাকচুয়াল দেখতে হয় তাহলে এই জায়গাগুলোতে ঢুকলে তুমি দেখতে পারবে যে কি সিরিয়াস সিচুয়েশন বাংলাদেশে চলছে। ঠিক আছে? মানে আর বাংলাদেশের তো মানে 90% ওরা নির্ভর ইন্ডিয়ার উপর। তো ওরা যদি ইন্ডিয়ার সাথে এরকম করে তাহলে ইন্ডিয়া তো সব ক্ষেত্রে ওদেরকে আর আর চিকিৎসা বা কোনো কিছু ট্রান্সপোর্ট সেগুলো তো দেবে না, তাহলে তো ওদের দেশ এমনিই চলবে না। হ্যাঁ, এটা তো আছে দেখো। মেইন প্রবলেম হচ্ছে তুমি যখন রিলিজিয়নকে তোমার সবকিছুর ঊর্ধ্বে উঠাও, ঠিক আছে? যে জিনিসটা এখন বাংলাদেশ এবং পাকিস্তান বা মেক্সিমাম ইসলামিক কান্ট্রিতে, ঠিক আছে? এরা দেখো গভর্নমেন্ট তোমার কনস্টিটিউশন এর উপরে হচ্ছে তুমি যখন রিলিজিয়াস টেক্সট বুককে উঠাও, প্রবলেমটা তখনই হয়। আর তোমাকে রেগুলার তুমি যেটা আমি বললাম যে তোমাকে যে এডুকেশন দেওয়া হচ্ছে, ওকে? তো সেই হিসাবে যখন তোমাকে শেখানো হয় তো তার জন্য কিন্তু প্রবলেমেটিক সিচুয়েশন থাকে। তারা যে ইকোনমিক কনসিকুয়েন্স যে ভুগবে আর ১ সপ্তাহ পরে, সেই জিনিসগুলো কিন্তু তারা মাথায় নেই কিচ্ছু। স্যাংশন সহ আমরা দেখো বাংলাদেশের সব সম্পূর্ণটাই ডিপেন্ড করে ইন্ডিয়ার উপরে। হুম, কারণ ওদের একমাত্র যে এক্সপোর্ট করে তা হচ্ছে খালি ওই যে জামা-কাপড়। যেটা আমি আগেও বলেছি তোমাকে, তাই না? টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আর তাছাড়া বলে তেমন বড়সড় কোনো ইন্ডাস্ট্রি নেই। আর এখন যে সিচুয়েশন সব বড় কোম্পানি যেগুলো আছে সব কিন্তু বাংলাদেশ থেকে বেরোনো শুরু হয়ে গেছে। কারণ এরকম সিচুয়েশন তারা তো বিজনেস করবে না। আর তার ফলে কিছু একটা ফাঁকা জায়গা থাকলো। কিন্তু তুমি খালি রিলিজিয়ন এর উপর বেস করে ওই হুজুগকে মেতে বেসিক্যালি এই যে বিভিন্ন ফরেন পাওয়ার পয়সা দিচ্ছে এবং তার ফলে তুমি লেলিয়ে নিলে এবং ইন্ডিয়ার এগেইনস্ট এ তুমি কাজ শুরু করলে। যেগুলো আমরা দেখতেও পাচ্ছি। সংখ্যালঘু ধরে মারছো এবং সব জিনিসপত্র লুটপাট করছো। তার কনসিকুয়েন্স কয়েক মাসের মধ্যেই তারা কিন্তু স্টার্ট করবে। কারণ আমাদের দেখো গভর্নমেন্ট হচ্ছে স্ট্রং গভর্নমেন্ট। তো অবশ্যই তার এগেইনস্ট এ অ্যাকশন নেবে এবং সেই জিনিসগুলো করা খুবই দরকার। ঠিক আছে? কারণ দেখো সোজা বাংলায় যেটা বলি না, হাতে না মেরে ভাতে মারা দরকার। তো বাংলাদেশের হচ্ছে হুম, এখন সেই পজিশন। সোজা যদি স্ট্রেইট কাট ফরওয়ার্ড আমরা যদি বাংলাতে বলি। ওকে? কারণ এদের সেই হিসাবে না করলে কাজটা হবে না। ওকে? তো ওই জিনিসটা এখন আমাদের করতে হবে। কিন্তু মেইন প্রবলেম হচ্ছে আমাদের গলায় কাটা হচ্ছে সিকিউরিটি জিনিসটা। কারণ সবথেকে বেশি প্রবলেমেটিক সিচুয়েশন হবে আমাদের যে নেইবারিং স্টেট গুলো আছে। আর এরা টেররিস্ট বা জিহাদি এরা রেগুলার পাঠাতে থাকবে এখন, যেটা অলরেডি পাঠায় এবং এই সিচুয়েশন এর পরে আরো পাঠাবে। আর কতটা কোন লেভেলের অ্যান্টি ইন্ডিয়া সিকোয়েন্স বাংলাদেশে রয়েছে সেটা তোমরা অন্য কিছু না খালি ক্রিকেট খেলার ম্যাচ গুলো দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে? যে কোন সিচুয়েশন এ এরা চলে। ওকে? অন্য কিছু আর আমি বলছি না। খালি ক্রিকেটের ম্যাচ দেখলেই তুমি বুঝতে পারবে কোন লেভেলের। কারণ এটা ওদের পয়জন করা হয় রেগুলার ওদের ব্রেইনে। যে ওটা কাফেরদের দেশ এবং ওদের মারা মানে হারানো মানে আমি তো ওদের মারতে পেরেছি এবং উল্লাস করা হচ্ছে। এই যে ব্যাপারটা। ওরা হুম, খেলাটাকে খেলা হিসেবে দেখে না কিন্তু। ঠিক আছে? এটা আমি জিহাদ করলাম। এই যে ব্যাপারটা সেই জিনিসগুলো কিন্তু দেখা হয়। মাইন্ডসেটটা বোঝার চেষ্টা করো আসলে। তাহলে তুমি বুঝতে পারবে যে এদের সাইকিতে কি রয়েছে জিনিসটা। যে কোনভাবে কোন একটা জিনিস দেখে। তো তার জন্য প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি। ওকে? অথচ নিজের দেশে কিন্তু কিছু নেই। কিন্তু তারপরেও যখন তুমি এগুলো রেগুলার স্কুল, কলেজে, মাদ্রাসায় পড়াচ্ছ, তখন এই টাইপের মেন্টালিটি তোমার স্টার্ট হচ্ছে এবং সেইভাবে এই জিনিসগুলো সে কিন্তু করছে একটা বাচ্চা। ওকে? তো সেইভাবে কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো প্রবলেম হচ্ছে এটা। তো তার কনসিকুয়েন্স এর জন্য আমাদের স্টেপ নেওয়া দরকার এবং গভর্নমেন্ট স্টেপ নেবেও তাড়াতাড়ি। তো এই হচ্ছে দেখো একদম পুরো কি বলবো এটা রিয়াল যদি বলা হয় তো সেইটা হচ্ছে এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর অরিজিনাল ফ্যাক্ট। ঠিক আছে? আর এখন যদি তুমি ধরো এক্সামের উপর বেস করে বলতে হয় তো তখন সেখানে আমি বেছে ওয়ার্ড ধরে বলব। তো সেগুলো আলাদা ব্যাপার। ঠিক আছে? কিন্তু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সহ ডিটেইলসটা তোমার বোঝা দরকার। তার জন্য আমি এই জিনিসগুলো বললাম। ব্যাপারটা বুঝতে পারলে সুমন, হুম। রাজেশ্বরী?
এবার যদি আমরা এক্সামের পয়েন্ট অফ ভিউতে এটা করতে হয় যে এই যে বাংলাদেশে যে আনরেস্ট হচ্ছে এখানে আমরা কি জিনিসগুলো আমাদের করা দরকার। তখন আমরা সোশ্যালি, পলিটিক্যালি, ইকোনমিক্যালি এইসব পয়েন্ট দিয়ে প্রপার ওয়েতে ওয়ার্ড গুলো নিয়ে লিখব। সেসব কি জিনিসগুলো আমাদের রয়েছে। তখন প্রপার স্ট্রাকচারে সেভাবে করতে হবে। কিন্তু মেইন জিনিস হচ্ছে এই জিনিসটা এখন ঘটছে বাংলাদেশে। ক্লিয়ার হলো রাইট? আমি খুবই শর্টে বললাম কারণ এখানে প্রচুর জিনিস ঘটছে বাংলাদেশে। আর ফরেন পাওয়ার বলতে ইউএসএ পুরোপুরি কন্ট্রোল করছে। কারণ আমাদের চেক দেওয়ার জন্য। কারণ এই যে হিউজ প্রোগ্রেস হচ্ছে আমাদের ইকোনমিক্যালি, ওকে? তো তারপরে এমনি আমাদের কন্ট্রোল করার জন্য পাকিস্তানকে প্রচুর পরিমাণে এই যে কদিন আগেও তোমার ১১ বিলিয়নের মতো মিলিয়নের মতো টাকা দিয়েছে। বাইডেন দিয়েছে। ঠিক আছে? তো তারপরে সেই জিনিসটা তারা কি কাজে ইউজ করবে? অ্যান্টি ইন্ডিয়া কাজে। যেরকম কাশ্মীরেতে ডিক্লেয়ার করছে তুমি দেখেছো, তাই না? প্রচুর পরিমাণে এখানে লোকজন মারাও যাচ্ছে। তো সেম জিনিসটা আবার এই বর্ডার দিয়েও শুরু হবে এবার। বাংলাদেশ বর্ডারের সাথে বা এই অঞ্চলে। যেহেতু হাসিনা পাওয়া যায়নি। কারণ হাসিনা এই জিনিসটা কিন্তু সবসময় সিকিউরিটিটা মাথায় রেখে কিন্তু কাজ করতো। যেখানে ইন্ডিয়ার প্রবলেম না হয়। কারণ দেখো যে কিছুদিন আগে তোমাকে আমি বলেছি না? বিভিন্ন পোর্ট আদানি গ্রুপ নিয়ে নিল। মোংলা পোর্ট, চিটাগং পোর্ট। সেটা তো তাদের ভালোই হতো বেসিক্যালি। তারপর ডাইরেক্ট আমরা হাইওয়ে যে সিস্টেম শুরু করেছিলাম। এইখান থেকে ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে টানা কলকাতা হয়ে এখান থেকে ডাইরেক্ট ওরা ত্রিপুরার যে আগরতলা পুরো বাংলাদেশের উপর দিয়ে খুলনা, বরিশাল এর উপর দিয়ে ডাইরেক্ট চট্টগ্রাম হয়ে ওখানে ত্রিপুরাতে যে রেল লাইনের কথা বলা হচ্ছিল। সেগুলো কিন্তু চুক্তিও অলরেডি হয়ে গেছিল। কিন্তু সেই সমস্ত জিনিস এখন আর কিছুই হচ্ছে না। কারণ এই যে প্রবলেমেটিক সিচুয়েশন। কারণ একটা ফোর্স রয়েছে বাংলাদেশে যে তারা কোনোভাবেই কোনো প্রোগ্রেস চায় না। হ্যাঁ, আলু, চিনি খাওয়ার সময় আমি ইন্ডিয়ার কাছ থেকে নেব। শরীর খারাপ হলে আমি ডাক্তার দেখাতে যাব। কিন্তু এইসব আমি কাজ কিন্তু আমি ইন্ডিয়াকে আমি চোখে দেখতে পারব না। এই হচ্ছে মেন্টালিটি। তখনই হচ্ছে এই প্রবলেমেটিক সিচুয়েশন গুলো হয়। আর তার জন্যই এই অ্যান্টি ইন্ডিয়া আ যে অ্যাটিটিউড এটা রেগুলারলি ঘটেছে বাংলাদেশে এবং তার সিচুয়েশন এর আল্টিমেট রূপ আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। এবং তুমি যদি সেখানকার কিরকম লোকদের চিন্তাধারা সেটা যদি তুমি দেখতে চাও তুমি খালি Facebook খুললেই বুঝতে পারবে। ঠিক আছে? কারণ ডাইরেক্ট তো তোমার কথা বলার তো তাদের সাথে অপশন নেই। কিন্তু তুমি যখনই তাদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কথা বলো তাহলে বুঝতে পারবে যে তাদের সাইকিতে কি রয়েছে। আমাদের সম্পর্কে বা ভারতীয়দের সম্পর্কে। ওকে? কন্টিনিউয়াসলি সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো নিয়ে কিছুদিন আগেও ডিসকাস করা হচ্ছিল যে ধরো এই যে আন্দোলন হলো এখানে অনেক হিন্দুরাও কিন্তু মারা গেছে। তো হুম, সেখানে কি বলা হচ্ছে সেখানকার মেক্সিমাম লোক যে কাফেররা কখনো শহীদ হতে পারে না। শহীদ শুধুমাত্র মুসলিমরাই হয়। তো তার মানে তাদের কোনো স্ট্যাটাসও দেওয়া হচ্ছে না। সে তাদের জন্য বা দেশের জন্য সম্মান রক্ষার্থে বা দেশের ভালোর জন্য বেসিক্যালি প্রোগ্রেস এর জন্য সে মারা গেছে। ঠিক আছে? কিন্তু সে খালি অন্য রিলিজিয়ন এর হওয়ার জন্য তাকে সে টাইপের কোনো আ স্বীকৃতি সেইটাও কিন্তু কন্টিনিউয়াসলি দেওয়া হচ্ছে না এবং হয়ও না। তো এই যে ব্যাপারটা জাস্ট এই লেভেলে এই জিনিসগুলো চলে। উম ঠিক আছে? বুঝতে পারলে সোশিও ইকোনমিক্যাল আমি ব্যাকগ্রাউন্ড গুলো বললাম। ঠিক আছে? আর পলিটিক্যালি যে জিনিসগুলো তো তুমি বুঝতেই পারছো কি জিনিসটা হলো। তো এই হচ্ছে বেসিক ব্যাকগ্রাউন্ড খুব শর্ট এ। মেইন প্রবলেমটা বোঝা গেল? এই হচ্ছে বেসিক জিনিস যেটা আমরা বাংলাদেশ দেখতে পাচ্ছি এই প্রবলেম বাংলাদেশে।